বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার গুলবাহার স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে প্রিপজিশনটাকে নিয়ে। আজকে প্রিপজিশনের প্রথম ক্লাস তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো এই প্রিপজিশনটাকে নিয়ে ছাত্রছাত্রীর মধ্যে বা তোমাদের মধ্যে এত ভয় প্রায় পরীক্ষায় তোমরা একটা ভুল করে ফেলো। প্রিপজিশন দিয়ে শূন্যস্থানে অনেকেই ভুল করে, অথচ প্রিপজিশন জাতীয় ওয়ার্ড যদি ঠিকঠাক মুছে করে নাও, বুঝে যদি একটু পড়ো, তাহলে দেখবে প্রিপজিশন দিয়ে শূন্যস্থান কোনো ব্যাপারই নয়। আমি আজকে প্রথম ক্লাস, এরপর পরপর ক্লাস হবে, প্রত্যেকটার মধ্যে আমি দেখবে যে কবিতার আকারে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। কিন্তু এসব সবার আগে আমরা জেনে নিই যে এই প্রিপজিশনটা কি জিনিসটা, আর এর মানে গ্রামারে এর মানে ভূমিকাটা কি, সেটা এখানে লিখেছি আমি। একটু দেখো ভালো করে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, গ্রামারে প্রিপজিশনের আছে এক বড় স্থান, ব্যক্তি বস্তু কোথায় আছে বুঝিয়ে দেয় তার অবস্থান। গ্রামারে প্রিপজিশনের আছে এক বড় স্থান, ব্যক্তি বস্তু কোথায় আছে বুঝিয়ে দেয় তার অবস্থান। প্রিপজিশনের ব্যবহার সবারই শেখা দরকার, কেন এটা পুরো 5 থেকে তো আসছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12-এও থাকে। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব দরকারি জিনিস, এটার ব্যবহার আমাদেরকে শিখতেই হবে। তা আবার বলছি, প্রিপজিশনের ব্যবহার সবারই শেখা দরকার। প্রিপজিশন দিয়ে আসে সবসময় শূন্যস্থান। তো ইংরেজিতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভার্ব। এটা আগেও আমি বলেছি, ভার্বের পরেই কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পার্টস অফ স্পিচের মধ্যে, সেটা হচ্ছে প্রিপজিশন। ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ, অ্যান্ড নেক্সট টু ভার্ব প্রিপজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সুতরাং তোমাকে প্রিপজিশন কাকে বলে এখানে পরিষ্কার ভাবে যখন বলে দিয়েছি, ব্যক্তি বস্তু কোথায় আছে বুঝিয়ে দেয় তার অবস্থা, উপরে আছে না নিচে আছে না ডাইনে আছে না বাঁয়ে আছে, এগুলো খুব ভালো করে তোমাদের বোঝা দরকার আছে। ঠিক আছে, এবার তাহলে তোমরা দেখো যে এক্সাম্পল দিয়েছি, উই আর ইন দ্য রুম। তো ইনটা রুমের আগে এসেছে এবং আমাদের সাথে রুমের কি সম্পর্কটা, সেটা ইন দ্বারাই ওটা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে আমরা কোথায় আছি, না আমরা ঘরের ভিতরে আছি। সাপোজ মনে করো ইনটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা দেখবো উই আর দ্য রুম, তার মানেটা হচ্ছে যে আমরা হই ঘর। কাজেই পরিষ্কার হচ্ছে যে একটা প্রিপজিশন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাক্যের মানে সম্পূর্ণ অন্যরকম। কাজে তোমাদের বুঝিয়ে দিই যে ইংরেজিতে ভার্বের পরে, ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ, অ্যান্ড নেক্সট টু ভার্ব প্রিপজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার মানে এই প্রিপজিশনটা বাদ দিলে বাক্যের মানেটা উল্টো পাল্টা হয়ে যায়, বাক্যের মানে পরিষ্কার করে আসেই না। সেকেন্ড এক্সাম্পলে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি হয় টেবিলের উপরে। এখানে যদি অনটা বাদ দিয়ে দিই আমরা, তাহলে মানেটা হবে দ্য বুক ইজ দ্য টেবিল, বইটি হয় টেবিল। তাহলে এবার তোমরা নিজে বোঝো যে প্রিপজিশনটা কত গুরুত্বপূর্ণ জিনিস, খুব দামি জিনিস এটা। ঠিক অনুরূপভাবে 3 নম্বর এক্সাম্পলে দেখো, এ কাউ ইজ আন্ডার দ্য ট্রি। একটি গরুটি হয় গাছের নিচে, আন্ডার মানে নিচে, গরুটি হয় গাছের নিচে। অনুরূপভাবে যদি আন্ডার বাদ দিয়ে যদি আমরা পড়ি, এ কাউ ইজ দ্য ট্রি, গরুটি হয় গাছ। তাহলে প্রিপজিশনের গুরুত্ব কতটা, এই 3টে এক্সাম্পলে আমরা আশা করি পরিষ্কার করে বুঝতে পেরেছি। এবার তোমাদের প্রিপজিশনের নিয়মগুলো কিছু লেখানোর আগে আমি চাই যে তোমরা প্রিপজিশন জাতীয় কিছু ওয়ার্ডের মানে জেনে নাও। অনেক ছাত্রছাত্রীরা প্রিপজিশন জাতীয় একটু আগে থেকে শুরু করুন, মানে ওই কিছু প্রিপজিশন জাতির ওইটা থেকে শুরু করুন। কিছু প্রিপজিশন জাতীয় ওয়ার্ডের মানে আমাদের জানতেই হবে। অনেকেই কি করে যে প্রিপজিশন জাতীয় ওয়ার্ডের মানে তারা জানেই না, অথচ তারা কি করে প্রিপজিশন দিয়ে শূন্যস্থানটা করবে। কাজেই প্রিপজিশনের মানেগুলো জানা আমাদের অবশ্যই খুব দরকার আছে। তো এখানে লিখলাম অন মানে উপরে, ইন মানে ভিতরে, টু মানে দিকে বা প্রতি, ফর মানে জন্য, আন্ডার মানে নিচে, অফ মানে র বা এর,
ফ্রম মানে থেকে, উইথ মানে দিয়ে বা সঙ্গে, বাই মানে দ্বারা, ইন্টু মানে মধ্যে, অ্যাবভ মানে উপরে, বিটুইন মানে মধ্যে, হ্যাঁ দুটির মধ্যে বোঝায় বিটুইন, এমন মানে মধ্যে, দুইয়ের টু প্লাস তার মানে দুইয়ের বেশি, অ্যাড মানেও দিকে হয়, আর বিলো মানে নিচে। আপাতত এই কটা প্রিপজিশনের মানে তোমাদের খুব ভালো করে জানতেই হবে। এবার দেখো মানে আমাদের মানে জোড়া কিছু প্রিপজিশনের ব্যবহারটা তোমাদেরকে শেখাতে চাই। এবার তাহলে এসব আমরা বুঝি পার্থক্যগুলো। অন আর ইন এই দুটোর পার্থক্যটা ভালো করে বুঝে নাও। তোমাদের বোঝার জন্য আমি কবিতার আকারে লেখার চেষ্টা করেছি, যাতে তোমরা আরো খুব সহজে বুঝতে পারো। যেমন উপরে বোঝাতে বসে অন, উপরে বোঝাতে বসে অন, ভিতরে বোঝাতে কিন্তু ইন। বুঝে পড়লে একবার, ভুলবে না কেউ কোনোদিন। যদি একবার তোমরা বুঝে পায় না আর ভরার কোনো সুযোগই নেই। উদাহরণটা তোমরা একবার দেখো, আ বার্ড ইজ অন দ্য ট্রি। অন মানে উপরে বোঝাচ্ছে গাছের উপরে পাখিটা আছে, কিন্তু এ প্যারট, প্যারটটাও পাখি। এ প্যারট ইজ ইন দ্য কেজ, প্যারটটা হচ্ছে খাঁচার ভিতরে, ঠিক তো? তাহলে উপরে হলে অন আর ভিতরে হলে ইন। এবার দু নম্বর পার্থক্যটা লক্ষ্য করো, এটা হচ্ছে টু আর ফ্রম এর পার্থক্য। কোথায় টু বসে কোথায় ফ্রম বসে একটু ভালো করে দেখো। কোনো দিকে গেলে হবে টু, কোথাও থেকে ফিরলে ফ্রম, মানে জানা থাকলে ঠিকঠাক, বুঝতে সময় লাগে কম। আরো বলছি ভালো করে বুঝে নাও, কোনো দিকে গেলে হবে টু, কোথাও থেকে ফিরলে ফ্রম, মানে জানা থাকলে ঠিকঠাক, বুঝতে সময় লাগে কম। এবার এক্সাম্পলটা দেখে নাও, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই তাহলে স্কুলের দিকে যাই। কোনো দিকে বোঝালে গো টু স্কুল, গো টু অফিস, গো টু মার্কেট, গো টু হসপিটাল, সব জায়গায় একটা দিকে বোঝালে টু বসাবে সবসময়, কেমন? এবার দেখো, ফাদার কামস ফ্রম অফিস, বাবা অফিস থেকে ফেরেন, অফিস থেকে আসেন, ঠিক আছে? এরকম ফ্রম স্কুল, আই এম কামিং ফ্রম স্কুল, মাদার ইজ কামিং ফ্রম মার্কেট, দে আর কামিং ফ্রম হসপিটাল, কোথাও থেকে বোঝালেই ফ্রমটাই বসে। এবার তোমরা দেখো অন আর বাই এর পার্থক্য। হ্যাঁ, তো এখানে লিখেছি স্কুল কলেজ বাজারে যেখানেই যাই, স্কুল কলেজ বাজারে যেখানেই যাই, হেঁটে গেলে অন হবে, যানবাহনে পাই। এই জন্য স্পেলিং উচ্চারণটা তোমরা দেখো, এখানে উদাহরণটা দেখো, মনীষা গোস টু স্কুল অন ফুট। মনীষা মনে করো যে মেয়েটা ওর স্কুল খুব কাছে, হেঁটে স্কুলে যায়, তাহলে এখানে অন হবে, মনীষা গোস টু স্কুল অন ফুট, মনীষা হেঁটে হেঁটে স্কুলে যায়। কিন্তু যদি কেউ হেঁটে না যায়, বাসে যায়, অন্য কিছুতে যায়, তখন তো বাই বলতেই হবে। কোয়েল গোস টু কলেজ বাই বাস, তাহলে এখানে কি আছে, বাসে করে যাচ্ছে, যানবাহন যাচ্ছে বলে বাই বাস। বাই বাস হতে পারে, বাই ট্রেন, বাই অটো, বাই টোটো, বাই রিক্সা ইত্যাদি। যে কোনো কিছুর দ্বারা যদি যানবাহন বোঝায় অবশ্যই বাই হবে। খালি হাঁটার ক্ষেত্রে অন, আশা করি অবশ্যই তোমাদের একটা খেয়াল থাকবে। এবার তুমি 4 নম্বর, ছোট স্থানের আগে এক, বড় স্থানের আগে ইন। ছোট স্থানের আগে এক, বড় স্থানের আগে ইন। এক ইনের পার্থক্য বোঝাটা কি খুব কঠিন? তাহলে ছোট স্থান হলেই এক বসাবে, আর বড় জায়গা যদি হয় সেখানে ইন তোমরা বসাবে। এই যেরকম ধরো আমরা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় থাকি, তাহলে পশ্চিমবঙ্গ বড় আর উত্তর 24 পরগনা জেলা ছোট, তাহলে উই লিভ অ্যাট 24 PGS নর্থ ইন ওয়েস্ট বেঙ্গল। এরকম এখানে যেমন লেখা আছে ইউ লিভ অ্যাট বিরাটি, বিরাটি একটা ছোটখাটো জায়গা, তার আগে আমরা অ্যাট লিখলাম, কিন্তু তারপরে বাদ দাও মাই ফ্রেন্ড লিভস ইন জাপান। তোমরা জানো জাপান একটা দেশের নাম, নিশ্চয়ই সেটা বড় জায়গা একটা, ঠিক আছে? কাজেই যখনই ছোট হবে তখন তার আগে আমরা অ্যাট লিখবো, যখন বড় হবে তার আগে ইন লিখবো। আর যখন দেখবো যে মানে দুটো জায়গার নাম দেওয়া আছে, যেমন বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মেছিল, মেদিনীপুরে বীরসিংহ গ্রামে জন্মেছিল। এবার মেদিনীপুর তো নিশ্চয়ই কোনো বড় একটা জেলা, আর বীরসিংহের গ্রাম, তো আমাদের ইংরেজিতে ওটা বলতে হবে যে বিদ্যাসাগর ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ ইন মেদিনীপুর।
কাজে যখনই দুটো স্টার্ট একসাথে চলে আসবে তার মধ্যে আমরা দেখব কোনটা ছোট এবং কোনটা বড়। যেটা ছোট হবে তার আগে অ্যাড, আর যেটা বড় হবে তার আগে ইন। আশা করি তোমরা এবার তাহলে তোমার পার্থক্যটা দেখো 5 নম্বরে উইথ এবং বাই। তাহলে এখানে লিখেছি কোনো কিছু দিয়ে হলে উইথ, কারো দ্বারা হলে কিন্তু বাই। উইথ মানে দিয়ে, বাই মানে দ্বারা, ঠিকঠাক মনে রাখা চাই। তো যদি উইথ মানে তোমরা জানো তাহলে পরিষ্কার হয়ে যাবে একদম। যেরকম এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, টাইগার ওয়াজ কিল্ড উইথ এ গান। বন্দুক দিয়ে বাঘটিকে মারা হলো। কি দিয়ে? বন্দুক দিয়ে। উই কাট এনিথিং উইথ এ নাইফ। আমরা কোনো কিছু কাটি ছুরি দিয়ে। তার মানে কোনো কিছু দিয়ে হলে, দিয়ে মানে উইথ, দিয়েটা ইংরেজি হলো উইথ। এটা খেয়াল রাখলে হবে। আবার দেখো, আর ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। হান্টার মানে শিকারী, সে নিশ্চয়ই একজন ব্যক্তি। কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু হলে বাই, আর বাই মানেই দ্বারা। অর্থাৎ ঠিকঠাক মানে যদি মুখস্থ রাখো, ঠিকঠাক তুমি খেয়াল রাখো, তার কোনো সমস্যাই নেই। এবার 6 নম্বর আমরা আছি বিটুইন এবং অ্যামং এর পার্থক্য। এখানে কি হলো, দুটির মধ্যে বোঝালে বিটুইন, দুইয়ের বেশি হলেই অ্যামং। পার্থক্যটা বোঝো একবার, না বুঝলে করতে থাকবে রং। শুধু এখানেই না, অন্যান্য যত আলোচনা হলো সবটাই কিন্তু বোঝার দরকার আছে। যদি না বোঝো তাহলে তো রং হবেই, ভুল হবেই, আর ভুল হলে নাম্বার যাবে কাটা। সুতরাং আমি আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। দুটির মধ্যে বোঝালে বিটুইন, দুইয়ের বেশি হলেই অ্যামং। পার্থক্যটা বোঝো একবার, না বুঝলে করতে থাকবে রং। এবার এসো উদাহরণটা আমরা দেখে নিই। ডিভাইড দিজ ম্যাঙ্গোস বিটুইন রূপা অ্যান্ড দীপা। রূপা দীপা কজন? নিশ্চয়ই দুজন, দুজন মেয়ে, রূপা এবং দীপা। তো যখনই দুজন বোঝাবে আমরা বিটুইনই লিখবো। বা যদি আমরা বলি টু গার্লস, টু যদি আমরা কথাটা উল্লেখ করি টু গার্লস, তখন বিটুইন হবে, বিটুইন দ্য টু গার্লস। ঠিক আছে? কিন্তু এবার তারপরে এক্সাম্পল আমরা লক্ষ্য করি, ডিভাইড দিজ ম্যাঙ্গোস, এই আমগুলি ভাগ করে দাও অ্যামং রূপা দীপা অ্যান্ড নিপা। এখানে দেখো রূপা, দীপা এবং নিপা, তিনজন হয়ে গেল। অর্থাৎ তিন কেন? 3, 40, 30, 50, 60 যত বেশি হোক, মোর দ্যান 2। If there is more than 2, we should always use among, and if there is only 2, we should use between. আশা করি এটা তোমার কাছে পরিষ্কার হয়েছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু চলো বন্ধ করবে। হ্যাঁ, কিন্তু এবার তোমাদের বলে দিই যে ইংরেজিটা সবার কাছে সবসময় একটা কঠিন ব্যাপার। আসলে এটা তো অতটা কঠিন নয় যতটা কঠিন আমরা এটাকে ভেবে রেখেছি। আসলে আর তোমাদের জন্যই কিন্তু আমি চেষ্টা করে করে কবিতার আকারে সব নিয়মগুলো লিখছি, যাতে তোমার কাছে খুব সহজ লাগে। আর আশা করি মনে হয় তোমার কাছে সহজ লাগছেই। তাই কাজে তোমাদের বলি যে এটা শুধু যারা দেখছো তারা নিজেরা দেখছো ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের আরও অন্য বন্ধুরা, আমাদের আরও অনেক আত্মীয় স্বজনের মধ্যে তাদের ছেলে মেয়ে ইংরেজিতে অনেকের অবস্থা কিন্তু খুব বেহাল। ইংরেজিকে সবাই ভয় করে। কাজে ইংরেজিতে যেহেতু অনেকে দুর্বল আছে, তো তাদের কথা আমাদের একটু ভাবা দরকার। তাই তোমাদেরকে আমি বলি, ইংরেজিতে দুর্বল যারা তাদের কোনো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব। ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই কথাটা আরও তোমাদের বলছি যে মানে তোমার কাছে যদি ভালো লাগে এই ধরনের ভিডিওটা, তো তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমাদের এই ধরনের কবিতার আকারে যত ইংরেজির উপর সমস্ত বিষয়ের উপর আমাদের ভিডিও হচ্ছে তোমরা এটা পাবে। আর এই ধরনের বই যদি তোমরা মানে কিনতে চাও, আমাদের প্রকাশনী লেখা বাহার পাবলিকেশন। তো এখানে আমি বইটা আমি রাখছি তোমার সামনে, আশা করি টের পাচ্ছ বইটা। এটা হচ্ছে বাহার পাবলিকেশনের দুটি বই আছে, এখানে দেখা যাচ্ছে বাহার পাবলিকেশনের দুটি বই আছে। একটা নাম হচ্ছে স্ক্রিন টাচ ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এর মধ্যে সব কিছু কবিতার আকারে লেখা আছে। বইটা শুরুতেই লেখা আছে ইংরেজিটা খুব সহজে যাতে যায় শেখা, সেই জন্য সব নিয়মগুলো ছড়ায় আছে লেখা। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ফর দ্য বিগিনার্স।
সমস্ত কিছু অ্যাম্বিজার থেকে ওয়াজওয়ের ব্যবহার, মেনি মাছের ব্যবহার। মেনি মানে অনেক, মাছ মানে অনেকটা, মেনি বোঝায় সংখ্যা, মাছ পরিমাণটা। মেনির পরে নাউনের বহু বচন চাই, মাছের পরে নাউনের বহু বচন নাই, যাতে বাচ্চাদের শিখতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি বুঝতে পারে। তার জন্য এই বইগুলোতে যত নিয়মগুলো আছে সবই কবিতার আকারে লেখা আছে। এবারে আরেকটা বই যেটা হচ্ছে টিউটর অফ টেন্স অ্যান্ড ট্রান্সলেশন। বাজারে তো টেন্সের বই অনেক আছে, কিন্তু এই টেন্সের বইতে সমস্ত নিয়মগুলো এত পরিষ্কার করে এবং কবিতার আকারে সব লেখা আছে যে যারা টেন্সকে ভয় করে তারা কিন্তু খুব সহজে এখান থেকে টেন্সটা শিখতে পারবে। তো এখানে বইটার মধ্যে লেখাও আছে যে পেতে ইংরেজিতে সেন্স, আগে শিখতে হবে টেন্স। টেন্সটা শিখলে লিখতে পারবে যে কোনো সেন্টেন্স। রাইটিং স্কিল হবে বেটার, প্যারাগ্রাফ হোক বা লেটার। স্পিকিং মনে হবে না, এবার কোনো ম্যাটার। তাহলে এই বইগুলো তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটে, আনন্দ প্রকাশনে পাবে, C8 কলেজ স্ট্রিট মার্কেট, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,07,000। আর একটা জায়গায় বইটা পাবেন যেটা একদম কলেজ স্ট্রিটে একদম মানে পুরো মানে মোড়ের মাথাতে আছে, ওটা হচ্ছে মল্লিক ব্রাদার্স। মল্লিক ব্রাদার্স 55 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। তো আশা করি তোমরা যদি ইংরেজি সত্যিকার শিখতে চাও তো এইসব বইগুলো তাড়াতাড়ি করে তোমরা কালেক্ট করো, ঠিক আছে? আশা করি খুব সহজে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি।